হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কন টিউটোরিয়াল। আজ আমরা ইংলিশ গ্রামারের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক ক্লজ শিখব। এখানে দেখো একদম প্রথমেই আমি লিখে রেখেছি ক্লজেস। ক্লজ কি সেটা আমাদেরকে আগে শিখতে হবে বা জানতে হবে। প্রথমে বলি, এটাকে খুব সহজ করে যদি মনে রাখা যায় তাহলে এইভাবেই মনে রেখো যে একটা অনেক বড় বাক্য বা সেন্টেন্স, সেই বড় সেন্টেন্সের মধ্যে ছোট ছোট অংশে থাকা বেশ কিছু বাক্যের অংশ বা ছোট ছোট বাক্যগুলোকে আমরা ক্লজ বলে থাকি। এখানে লিখে রেখেছি বড় বাক্যের মধ্যে থাকা ছোট ছোট বাক্যের মতো অংশগুলোকে, বা আমরা বলতে পারি ছোট ছোট বাক্যগুলোকে আমরা ক্লজ বলে থাকি। ক্লজ আমরা এখানে তিন ধরনের মেনলি শিখব। প্রথমত নাউন ক্লজ বা যাকে আমরা নমিনাল ক্লজ বলেও চিনি। নেক্সট আছে অ্যাডজেক্টিভ ক্লজ বা যাকে আমরা রিলেটিভ ক্লজও বলতে পারি। আরেকটা আছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটে ক্লজ আমরা পরপর শিখব এক একটা ভিডিওতে। আজকের আমরা শিখি নাউন ক্লজ। ঠিক আছে, এই নাউন ক্লজ কি কি লিঙ্কার দিয়ে যোগ করা যায় সেটা আমাদেরকে আগে জানতে হবে। সাধারণত হোয়াট, দ্যাট, ইফ আর ওয়েদার এই ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করে থাকি নাউন ক্লজে। শুধু তোমরা মনে রাখো যে একটা নাউন ক্লজ সবসময় শুরু হয় দ্যাট বা কোনো কোয়েশ্চেন ওয়ার্ড বা ইফ বা ওয়েদার দিয়ে। ঠিক আছে, এবার এক্সাম্পল দেখা যাক। হি সেজ সামথিং, সে বলে কিছু বা কিছু একটা। ইট ইজ ননসেন্স, এটা অর্থহীন। ধরে নাও তোমাকে পরীক্ষায় এই ধরনের দুটো সেন্টেন্স দেওয়া থাকলো। এই সেন্টেন্সগুলোকে পাশে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকলো যে জয়েন করো। কি করে না, এটাকে একটা নমিনাল ক্লজ বা নাউন ক্লজ করো। ঠিক আছে, যে কোনোভাবে এটাকে জয়েন করো, দিয়ে একটা সিঙ্গেল সেন্টেন্স বানাও। তো কি করে করবে? দুটো সেন্টেন্স পড়ার পর বুঝতে হবে যে এই দুটো সেন্টেন্সে কোন বিষয়টা, কোন জিনিসটার কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা আছে। বলছে হি সেজ সামথিং, সে কিছু একটা বলে, এই যে কিছু একটা, আর তার সাথে আছে ইট ইজ ননসেন্স, এটা অনেকটা অর্থহীন, বোকা বোকা ব্যাপার। তাহলে ইট আর সামথিং এই দুটো জিনিস কিন্তু এক। প্রথম সেন্টেন্সে যেটাই সামথিং সেটাই আবার পরের সেন্টেন্সে ইট। ঠিক আছে, তাহলে আমাকে এই সামথিং ব্যাপারটাকে বোঝাতে হবে। তাহলে আমি এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা আমার এখানে বসিয়ে আমি করতে পারবো। যদি আমি এইভাবে দেখি, হোয়াট হি সেজ, যেটা সে বলে, ইজ ননসেন্স, হয় অর্থহীন। তাহলে দেখো, আমি যখন শুরু করছি আমি বলেছি যে সাধারণত নমিনাল ক্লজ শুরু হয় এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা দিয়ে। তাহলে আমি যদি হোয়াট দিয়ে শুরু করি, এখানে হোয়াটের মানে তখন হয়ে যাবে যেটা। হোয়াট হি সেজ, তখন এই সামথিং কথাটা আমি তুলে দিলাম। এই কথাটা তুলে দিয়ে তার পরিবর্তে আমি হোয়াট ধরে নিলাম। ঠিক আছে, যেটা সে বলে, হোয়াট হি সেজ ইজ ননসেন্স। পরের সেন্টেন্সের সেই ওয়ার্ডটি যেটা আগের সেন্টেন্সের যার কথা বারবার বলা হচ্ছে বা যাকে জোর দিয়ে বলা হচ্ছে তাকেই নির্দেশ করছে। অর্থাৎ প্রথম বাক্যের সামথিং, পরের বাক্যের ইট, দুটো একই জিনিস। এটার পরিবর্তে প্রোনাউন ইউজ করা হয়েছে ইট। তাহলে মনে রাখবে, প্রথম বাক্যের যখন সেই বিষয়টি বা সেই ওয়ার্ডটি আমরা তুলে দিচ্ছি, তাহলে পরের সেন্টেন্সেরও সেই প্রোনাউনটি আমাদের তুলে দিতে হবে। তাহলে হোয়াট হি সেজ, যেটা সে বলে, ইজ ননসেন্স, হয় অর্থহীন। বোঝা গেছে? এবার একটা কথা বলি শোনো। এই যে আমি বললাম হোয়াট হি সেজ ইজ ননসেন্স, এই অংশে এই যে হোয়াট হি সেজ এই অংশটাকে আমি নমিনাল ক্লজ বা নাউন ক্লজ হিসেবে ধরছি কেন? তার কারণ দেখবে কিছু কিছু বাক্যে লক্ষ্য করবে এই যে ভার্ব আছে, এই ভার্বের আগে নমিনাল ক্লজ বসে গিয়ে এই ভার্বের ঠিক আগে এই অংশটা নাউন হিসেবে কাজ করছে। মানে একটা বাক্যের একেবারে শুরুতে যে সাবজেক্ট, ঠিক আছে, সেই সাবজেক্ট রূপে এবং নাউন রূপে এখানে কাজ করছে। এই ভার্বের নাউন হিসেবে এই অংশটা বসেছে, তাই এই পার্টটাকে আমরা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ বলবো। এবার আমরা নেক্সট চলে যাই। এখানে বলা আছে হি ওয়ান্ট সামথিং, সে চায় কিছু একটা। আই নো ইট, আমি এটা জানি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? প্রয়োজনে আবার অনেক সময় দেখা যায় সেকেন্ড সেন্টেন্সকে আমরা আগে লিখেও শুরু করতে পারি। কিন্তু মনে রাখতে হবে দুটো সেন্টেন্সকে এমনভাবে জয়েন করো যেন একটা মিনিংফুল কমপ্লিট সেন্টেন্স হয়। সেক্ষেত্রে দেখো, এই যে শি ওয়ান্টস সামথিং, সে চায় কিছু একটা, এই কিছু একটা, আর আই নো ইট, আমি এটা জানি, এই এটা আর কিছু একটা দুটোই কিন্তু একই জিনিসকে রেফার করছে বা নির্দেশ করছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমি যদি এভাবে লিখি যে আই নো, আমি জানি, ঠিক আছে,
ইটের পরিবর্তে আমি দ্যাট বসাবো। আই নো দ্যাট, আমি জানি যে শি ওয়ান্টস সামথিং, সে কিছু একটা চায়। তাহলে দেখো এই যে হোয়াট থেকে যে অংশটা আমি লিখলাম, এই যে হোয়াট দিয়ে আমি যোগ করলাম সেন্টেন্সটা, এখানেই হয়ে গেল নমিনাল ক্লজ বা নাউন ক্লজ। যদি এই সেন্টেন্সটাকে কেউ হোয়াট দিয়ে যোগ করতে চায় তাহলে কি ভুল হবে? না, সেটাও একেবারে ভুল হবে না। যদি কেউ লেখে যে আই নো, আমি জানি, হোয়াট শি ওয়ান্টস, কি সে চায়, সেটাও কিন্তু রাইট। দুটোই করা যায়, দুভাবে আমরা করতে পারি। আমি জানি কি সে চায়, আর আমি জানি যে সে চায় কিছু একটা, এভাবেও আমরা করতে পারি। আগের বাক্যে যেমন আমরা দেখেছিলাম যে ভার্বের ঠিক আগের এই অংশটা নাউন হিসেবে কাজ করছে, ঠিক আছে। এক্ষেত্রে আবার লক্ষ্য করো, এখানে যে ভার্বটা আছে, এই ভার্বের পরের অংশটা আবার দেখো নাউন ক্লজ হিসেবে কাজ করছে, কারণ দ্যাট দিয়ে বাকি অংশটা যুক্ত আছে। তাহলে এই পার্টটাকে আমরা তখন এই ভার্বের অবজেক্ট রূপে ধরবো। মানে কোথাও দেখা যাচ্ছে সাবজেক্ট রূপেও বসছে নাউন ক্লজ, কোথাও দেখা যাচ্ছে আবার অবজেক্ট হিসেবে বাক্যের শেষের দিকটাতে। কি করে বুঝবে যে এই ভার্বের অবজেক্ট হিসেবে এটা কাজ করছে? বলছে আমি জানি যে সে চায় কিছু একটা। তাহলে এই যে আমি জানি যে, কি জানো, যদি ভার্বকে তুমি কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে যদি দেখো যে অ্যান্সার পাচ্ছ, তাহলে বুঝবে যে সেই ভার্বের পরে থাকা অংশটাই এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করছে। এবং এখানে যেহেতু দ্যাট দিয়ে বাকি অংশটা অ্যাড করা আছে, তার মানে এই অংশটা যেমন অবজেক্ট, তেমনি এই অংশটা কিন্তু নমিনাল ক্লজ করা আছে। তাহলে এই ভার্বের অবজেক্ট হিসেবে এখানে দেখো নমিনাল ক্লজটা আমরা ব্যবহার করছি, এই যে বাক্যের অংশটা এখানে ব্যবহার করছি, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল দেখা যাক। এখানে আছে ইউ আর অনেস্ট, তুমি হও সৎ, দ্য টিচার সেজ ইট, টিচার এটা বলে। এই এটা মানে কোনটা বলো তো? এই যে তুমি সৎ, এই পুরো সেন্টেন্সটাকেই ইট দিয়ে এখানে রেফার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এটা টিচার বলে মানে তুমি হও সৎ, এই কথাটা। তাহলে আমরা চাইলে এভাবে লিখতে পারি, দ্য টিচার সেজ দ্যাট, ঠিক আছে। তখন এই ইটটা তুলে দেব, সেজ দ্যাট কি বলে, তখন এই লাইনটা বসে যাবে। মানে ইট যেমন আমি তুলে দিলাম, তেমনি তো দ্যাটটা বসালাম লিঙ্কার, দ্যাট ইউ আর, আমি এদিকে লিখছি না কারণ এদিকে আলাদা এক্সাম্পল আছে, তাই আমি নিচে লিখছি, তোমরা কিন্তু পরপরই লিখবে, ইউ আর অনেস্ট। তাহলে টিচার বলে যে তুমি হও সৎ, এই পুরো সেন্টেন্সটাকে আমরা দ্যাট দিয়ে যখনই আমরা ওটাকে মানে অ্যাড করে দিচ্ছি বা জয়েন করছি, তার মানে হয়ে যাচ্ছে কি, এটা হয়ে গেল আমার নমিনাল ক্লজ বা নাউন ক্লজ। নেক্সট, শি সেড সামথিং, সে বলেছিল কিছু একটা, দ্যাট ইজ ইট, এটাই হয় সেটা, ঠিক আছে, বা সেটাই হয় এটা। তাহলে এই যে সামথিং, ইট, একই জিনিসকে রেফার করছে, একই বিষয়। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? তুমি চাইলে, তুমি যদি মনে করো যে কেন অনেক জায়গাতে তো আমরা দ্যাটটাকে মাঝামাঝি লিখে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করলাম, দ্যাট দিয়ে কি কোনো সেন্টেন্স শুরু করতে পারি? অবশ্যই পারি। নমিনাল ক্লজের ক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি, যদি কেউ এভাবে লিখতে চায় যে দ্যাট ইজ হোয়াট শি সেড, এটাও কিন্তু রাইট। দ্যাট ইজ হোয়াট শি সেড মানে ওটাই হয় যেটা সে বলেছিল। সামথিং উঠে গেল, ইটও উঠে গেল। লক্ষ্য করো আমি কিভাবে সাজালাম, দ্যাট ইজ ওটা হয়, ওটা মানে কোনটা, যেটা সে বলেছিল। তাহলে হোয়াট শি সেড এইভাবেও করতে পারো। সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডটা বা এই প্রোনাউনটা আর রিপিট হবে না। এই সেন্টেন্সটাকে যে শুধু এই একভাবে করতে পারবো তা নয়, এটাকে আরো একভাবে করা যায়। সেটা হচ্ছে আমি হোয়াট দিয়ে সেন্টেন্সটা শুরু করতে পারি। তাহলে হোয়াট শি সেড, যেটা সে বলেছিল, ইজ ইট, হয় এটা। এইভাবেও কিন্তু করতে পারো, হোয়াট শি সেড। এক্ষেত্রে এই যে সেড যে ভার্বটা দেখছো, এই ভার্বের সামনে থেকে এই অংশটা নমিনাল ক্লজ হিসেবে তো বসেছে, এবং এই অংশটা কিন্তু বাক্যের সাবজেক্ট বা নাউন রূপে কাজ করছে। তাই এভাবেই আমরা এই পার্টটাকে নাউন ক্লজ বলতে পারি। হোয়াট শি সেড, ঠিক আছে, ভার্বের আগে বসেছে মানে নাউন, যেটা সে বলে হয় এটাই। নেক্সট দেখো, ইউ মে বি ইনোসেন্ট, তুমি ইনোসেন্ট হতে পারো, আই এম শিওর অফ ইট, আমি এটার ব্যাপারে নিশ্চিত।
এই এটার ব্যাপার মানে কোনটার ব্যাপারে, এই যে তুমি ইনোসেন্ট এই ব্যাপারটা, তাই তো? তাহলে আমি কিভাবে লিখতে পারি? আই অ্যাম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, এই যে এই অংশটা কি কি নিশ্চিত, এটাকে কি দিয়ে প্রশ্ন করো, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো। তাহলে তুমি যে অবজেক্টটা পাচ্ছ, মানে বাক্যের শেষের দিকের যে অংশটা আমরা পাচ্ছি, অবজেক্ট যেটা পাচ্ছি, সেটা নাউন ক্লজ হিসেবেই বসছে, কারণ দ্যাট বসে গেছে, মানে এর পরে যতটা অংশ বসবে সেটা নাউন ক্লজ রূপেই বসবে। তাহলে দ্যাটের পর আমরা এই অংশটা অ্যাড করে দেব, দ্যাট ইউ মে বি ইনোসেন্ট, ইউ মে বি ইনোসেন্ট, তুমি ইনোসেন্ট হতে পারো। এইভাবে আমরা এটাকে নমিনাল ক্লজ করব। চলো এবার আমরা এমন কিছু সেন্টেন্স দেখি যেখানে অলরেডি ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। অর্থাৎ দেখো এই একটা সেন্টেন্স দেখো, যার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা নমিনাল ক্লজ করব কিভাবে? এই ক্ষেত্রে বলে রাখি, যদি দেখো যে দুটো সেন্টেন্সের মধ্যে যদি কোনো একটাতে ডাব্লিউএইচ ওয়ার্ড আগের থেকে দেওয়া থাকে, তাহলে বুঝবে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে যেভাবেই হোক আমাকে কাজে লাগিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। সেক্ষেত্রে আমরা বাইরের থেকে আলাদা করে দ্যাট বা হোয়াট, ইফ, ওয়েদার এই ধরনের কোনো লিঙ্কার আনবো না। চেষ্টা করব যে যেটা দেওয়া রয়েছে, যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটাকেই কাজে লাগানো। কিন্তু কাজেটা লাগাবো কিভাবে? সবার প্রথমে যেটা করতে হবে, দুটো সেন্টেন্সের মানেটা ভালোভাবে বুঝতে হবে। এখানে বলা আছে হোয়ার ডিড ইউ পুট মাই ড্রেস, তুমি আমার ড্রেসটা কোথায় রেখেছিলে। ডিড আছে মানে পাস্ট টেন্স, রেখেছিলে। পুট মানে রাখা, তার মানে ভার্বের পাস্ট ফর্মটাকেই নির্দেশ করছে ডিড। ঠিক আছে, তাহলে তুমি আমার ড্রেসটা কোথায় রেখেছিলে, শো মি, দেখাও আমাকে। এই দুটো বাক্যকে এক কথায় যদি বলি তাহলে কি হবে? দেখাও আমাকে যে তুমি কোথায় আমার ড্রেসটা রেখেছিলে। তাই যদি হয় তাহলে এভাবে লিখতে পারি, শো মি, দেখাও আমাকে, হোয়ার হলো। এই ডিডটাকে রিপিট করব না, কেন? এই ডিডটাকে যদি রিপিট করি লাস্টে আবার কোশ্চেন সাইন চলে আসবে। মনে রাখবে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি কোনো বি ভার্ব বা ডু, ডাজ, ডিডের কোনো একটা দেখতে পাও, তাহলে বুঝবে যে সেটাকে তুমি যদি হুবহু লিখে দাও তার মানে শেষে আবার কোশ্চেন সাইন রিপিট করবে। সেটা না করে আমি কি করলাম, এই ডিডটাকে তুলে দেব। এটাকে তুলে দেওয়া মানে বুঝতে হবে এটা কি টেন্সে আছে, পাস্ট টেন্স, তার মানেই ভার্বের পাস্ট ফর্ম করে দিতে হবে। এটা যেই তুলবে সঙ্গে সঙ্গে ভার্বের পাস্ট ফর্ম বসবে। পুটের পাস্ট ফর্মও পুটই হয়, ঠিক আছে? তখন সেন্টেন্সটা কিভাবে লিখবো? শো মি, দেখাও আমাকে, হোয়ার, সাবজেক্ট বসাও, হলো। এবার পুটের পাস্ট ফর্মও পুটই হয়, ঠিক আছে? মাই ড্রেস, তাহলে হোয়ার ইউ পুট মাই ড্রেস, লাস্টে ফুল স্টপ হবে, তখন আর কোয়েশ্চেন সাইন হবে না। কেন? যেহেতু আমি ডিডটাকে তুলে দিয়েছি। ডাব্লিউএইচ ওয়ার্ডের পর থেকে যদি আমি ডিড বা কোনো বি ভার্ব যদি তুলে দিই তাহলে কিন্তু শেষে আর কোয়েশ্চেন সাইন আসে না, ঠিক আছে? এইভাবে আমি এটাকে অ্যাড করতে পারি। আর এটা দেখো আমার এই পোর্শন থেকে কিন্তু হয়ে গেল অলরেডি নমিনাল ক্লজ। কেন? যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া ছিল তাই সেটাকে কাজে লাগিয়ে আমি এটা করেছি। আর এটা নমিনাল ক্লজ কি করে হলো? এক্ষেত্রে লক্ষ্য করো বাক্যের শুরুতেই আছে ভার্ব। তাহলে ভার্ব যদি দেখো যে ভার্বের পরে যদি কোনো অংশ দেখো নমিনাল ক্লজ হিসেবে কাজ করছে, তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো। যদি উত্তর পেয়ে যাচ্ছ তাহলে বুঝবে যে হ্যাঁ ঠিকই আছে, এটা নমিনাল ক্লজ হিসেবেই বাক্যে আছে। কি দিয়ে প্রশ্ন করো, কি দেখাবে? উত্তর কি পাচ্ছি যে কোথায় আমার জামাটা আছে। তা এই অংশটা যেহেতু ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে, তার মানে এই অংশটা কিন্তু সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসছে, যেটা অবশ্যই একটা নমিনাল ক্লজ। ঠিক আছে, এবার চলে আসি নেক্সট এক্সাম্পলে। এখানে আছে হাউ ডিড শি ডু ইট, সে কিভাবে এটা করেছিল। আই কুড নট ইমাজিন দ্যাট, আমি এটা ইমাজিন করতেই পারছিলাম না। তাহলে এই দ্যাট মানে কোনটা? এই যে কিভাবে সে এটা করেছিল, এই পুরো সেন্টেন্সটাকে দ্যাট দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে আমি যদি দ্যাটটা যদি তুলে দিই আর এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেটা আছে সেটাকে যদি মাঝখানে ব্যবহার করে দুটো সেন্টেন্সকে জয়েন করি তাহলেই হয়ে যাবে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি দেখো যে দুটো সেন্টেন্সের মধ্যে একটাতে দ্যাটও রয়েছে, আমরা জানি দ্যাট দিয়ে নাউন ক্লজ করা যায়, দুটো সেন্টেন্সকে জয়েন করা যায়, আবার দেখতে পাচ্ছি ডাব্লিউএইচ ওয়ার্ডও আছে, তাহলে তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে দুটোর মধ্যে কোনটাকে আমি আগে প্রাধান্য দেব, কোনটার প্রায়োরিটি আগে। সেক্ষেত্রে বলি ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রায়োরিটি সবসময় আগে। যদি দেখো যে কোনো একটা সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে তাহলে বুঝতে হবে সেটাকে দিয়েই আমাদের দুটো সেন্টেন্সকে আগে জয়েন করার চেষ্টা করতে হবে। যদি না হয় তখন আমরা অন্য কোনো পদ দেখব। তাহলে এক্ষেত্রে কিভাবে লিখতে পারি? আই কুড নট ইমাজিন, ঠিক আছে, আমি ইমাজিন করতে পারছি না, হলো
হাউটা যেমন আছে বসে গেল WH ওয়ার্ড হিসেবে হাউ। এবার দেখো এই ডিডটা কিন্তু লিখবো না, কারণ এই ডিডটা লেখা মানে শেষে আবার কোশ্চেন সাইন রিপিট করবে। তাহলে সেটাকে যদি তুলে দিয়ে কি করব, ডিড মানে পাস্ট টেন্সে রয়েছে, ডু এর পাস্ট ফর্ম, এটা তুলে দেওয়া মানে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে হাউ শি ডিড ইট। কিভাবে আমি ডিডটা তুলে দিচ্ছি আর ভার্বের পাস্ট ফর্ম করছি সেটা যদি এই জায়গায় ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে এই টপিকের ওপর অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে, চাইলে সেটা দেখতে পারো, যেখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেটা অলরেডি আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, পারলে সেই ভিডিওটা একবার দেখে নিও। এইভাবে আমরা এই পার্টটার নমিনাল ক্লজ করলাম। আই কুড নট ইমাজিন, আমি ইমাজিন করতে পারছি না, এই যে ভার্ব, এটাকে কি দিয়ে প্রশ্ন করো, কি ইমাজিন করতে পারছি না, কিভাবে সে এটা করেছিল, এই পার্টটা তখন দেখো আমরা অ্যান্সার হিসেবে পাচ্ছি। কি দিয়ে প্রশ্ন করলেই ভার্বকে, এটা আমরা অবজেক্ট হিসেবে পাচ্ছি, বাক্যের অবজেক্ট হিসেবে এই পার্টটা বসেছে, যেটা অলরেডি নাউন ক্লজে রয়েছে। নেক্সট এখানে দেখো, হোয়াট ডিড ইউ ডু, টেল মি, আমাকে বলো। তাহলে এক্ষেত্রেও একই রকম ব্যাপার, দেখো WH ওয়ার্ড রয়েছে অলরেডি, তাহলে আমি টেল মি, বলো আমাকে, কি করেছিলে তুমি, হোয়াট হলো, এই ডিডটাকে তুলে দেব, কেন, এটা অলরেডি বি ভার্বের জায়গাতে বসানো রয়েছে। এই অংশটা তুলে দেওয়া মানে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, যেহেতু ডিড পাস্ট ফর্মে ছিল, তাহলে হোয়াট ইউ ডিড, লাস্টে ফুল স্টপ। বোঝা গেল, সাইনটাকে তুলবো বলেই আমি লাস্টে ফুল স্টপটা এইভাবে আনলাম। তাহলে টেল মি, বলো আমাকে, কি বলবে, এই ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করো, কি বলবে, তাহলে এই অংশটা বলবে তুমি কি করেছিলে, এই পার্টটা তখন অবজেক্ট মানে নমিনাল ক্লজ এই পার্টটা, এবং এটা বাক্যের অবজেক্ট হিসেবে বসছে, অবজেক্ট। ঠিক আছে, আর নেক্সট কি আছে, হাউ ডাজ দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস, কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, আর বা কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটে। নেক্সট আছে ইট ইজ নট নোন, এটা জানা ছিল না, বা এটা জানা হয়নি, বা জানা যায়নি, যা খুশি বলো না কেন। তাহলে এই সেন্টেন্সটাকে আমি কিভাবে করব, তাহলে আমি যদি এইভাবে লিখি, দেখো এখানে অলরেডি WH ওয়ার্ডটা রয়েছে, তাহলে এই WH ওয়ার্ডটাকে ব্যবহার করে আমাকে কাজটা করতে হবে। কিভাবে করব, তাহলে হাউ, এই ডাজটা যদি আমি আবার রিপিট করি তাহলে লাস্টে কিন্তু কোয়েশ্চেন সাইন চলে আসবো। তাহলে কি করব, প্রথম সাবজেক্ট কি আছে সেইটাকে লেখো, তাহলে হাউ দ্য অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এই ডাজটা উঠে যাচ্ছে মানে, এই যে ডাজ আছে মানে বুঝতে হবে এটা তুলে দেওয়া মানে ভার্বের শেষে এ শেষে বসবে, তাহলে টেক্স প্লেস, এই যে এখানে বসিয়ে দিলাম এসটা। তাহলে হাউ দ্য অ্যাক্সিডেন্ট টেক্স প্লেস, কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, এই যে পুরো ব্যাপারটা এটাকেই তো ইট দিয়ে বোঝানো হচ্ছে, মানে এটা মানে কোনটা, কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, এই পার্টটাকে আমরা ইট দিয়ে বুঝিয়েছিলাম, তাহলে এই প্রোনাউনটা আর লেখার দরকার নেই। তাহলে ইজ নট নোন, মানে এটা জানা যায়নি, বোঝা গেছে, ইজ নট নোন। তাহলে হাউ দ্য অ্যাক্সিডেন্ট টেক্স প্লেস ইজ নট নোন। এইভাবে আমরা কিন্তু দুটো করে সেন্টেন্সকে একসাথে নমিনাল ক্লজ দ্বারা বা নাউন ক্লজ দ্বারা জয়েন করতে পারি। এই প্রসঙ্গে বলে রাখি, যখনই পরীক্ষায় নাউন ক্লজ বা নমিনাল ক্লজ দ্বারা দুটো সেন্টেন্সকে জয়েন করতে বলবে, সবার আগে ট্রাই করবে হোয়াট বা দ্যাট দিয়ে হয় কিনা। কখন ট্রাই করবে, যদি দেখো যে দুটো সেন্টেন্সের মধ্যে কোনো একটা সেন্টেন্সে WH ওয়ার্ড নেই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব হোয়াট বা দ্যাট দিয়ে হয় কিনা, এই দুটোর মধ্যে থেকে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায়। আর যদি দেখা যায় যে WH ওয়ার্ড দুটো সেন্টেন্সের কোনো একটাতে থেকে থাকে, তাহলে তো কোনো কথাই নেই, সেই WH ওয়ার্ডটাকে ব্যবহার করেই আমাদের কিন্তু সেন্টেন্সটাকে জয়েন করার চেষ্টা করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি নাউন ক্লজ বা নমিনাল ক্লজটা তোমাদের একটু হলেও বোঝা গেল। এটা আরও পরিষ্কার হবে তখনই যখন তোমরা নিজেদের বই থেকে বা এক্সারসাইজ থেকে এর ওপর বেশ কিছু সেন্টেন্স বাড়িতে প্র্যাকটিস করবে। আর তোমাদের এই ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর কেমন লাগলো ভিডিওটা, তোমরা বুঝতে পারলে কিনা, বা এর ওপর আলাদা করে কোনো ভিডিও বানানোর দরকার আছে কিনা, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার ক্লজের নেক্সট পার্ট বা নেক্সট যে নিয়ম, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এই টপিকটা নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।